Angels forever. Forever Angels? এই স্লোগানটি ছিল হেলস এঞ্জেলস ক্লাব মন্ত্র। চলুন ফিরে যাই ইতিহাসে, খুঁজে বের করি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বাইকার ক্লাবের জন্মকথা। সালটা 1948। স্বপ্ন ও সম্ভাবনার দেশ আমেরিকার ভিতরে লুকিয়েছিল এক অন্ধকার। সেই অন্ধকারের রূপ ছিল যুদ্ধের আগুনে পুড়ে ফেরা কিছু পুরুষ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের নির্দয় সৈনিকেরা। এরা ছিল বেপরোয়া, হতাশ, আর খুঁজছিল এমন এক ভ্রাতৃত্ব যা রক্তের বন্ধনের চেয়েও শক্তিশালী। এই বেপরোয়া পুরুষদের মাঝে একজন ছিলেন অটো নামের এক যোদ্ধা। তিনি এবং তার যুদ্ধফেরত সঙ্গীরা আর হারিয়ে যেতে চায়নি সময়ের ধুলোয়। তারা চেয়েছিল একটি নতুন অস্ত্র, একটি প্রতীক যা প্রকাশ করবে তাদের বিদ্রোহ। সেই অস্ত্র ছিল মোটরসাইকেল। যুদ্ধের ধ্বংসাবশেষ থেকে জন্ম নিল এক কিংবদন্তি। তারা নিজেদের ডাকত ফিস্ট অফ বাস্টার্ডস নামে। এই নামেই ছিল আগুন, ছিল রাগের ইঙ্গিত। কিন্তু ভাগ্যের ছিল আরও বড় পরিকল্পনা। এক নাম ধীরে ধীরে ফিসফিসিয়ে ছড়িয়ে পড়তে লাগল। এক সময়ের বীরবাহিনীর নাম, যাদের বলা হতো হেলস এঞ্জেলস। মৃত্যুকে যারা উপহাস করত, সাহসিকতায় ছিল অদ্বিতীয়। এই নামটিই যেন হয়ে উঠল সেই উগ্র পুরুষদের প্রেরণা। হেলস এঞ্জেলস একটি শব্দ, ভয় আর বিদ্রোহে ভরা, যেন বাতাসে ভেসে আসা এক শপথ। বিশ্ব তখনও জানত না এই নাম একদিন হয়ে উঠবে এক নির্মম ভ্রাতৃত্বের প্রতীক, একটি উত্তরাধিকার যা লেখা থাকবে রক্তে ও আগুনে। কুখ্যাতির উত্থান। অটো ফ্রিডলির কারাবরণের পর হেলস এঞ্জেলসের নেতৃত্বে আবির্ভূত হল এক নতুন শক্তি, সোনি বার্গার। বার্গারের আকর্ষণীয় ব্যক্তিত্ব আর নির্মম নেতৃত্ব সংগঠনের গতিপথ পাল্টে দেয়। ক্যালিফোর্নিয়া ভিত্তিক একটি ছোট ক্লাব থেকে তিনি হেলস এঞ্জেলসকে রূপ দেন এক শক্তিশালী জাতীয় শক্তিতে। টার্বুলেন্ট 60-এর দশক ছিল বিদ্রোহ আর সংস্কৃতির টালমাটাল সময়। এই সময় হেলস এঞ্জেলস মিশে গেল কাউন্টার কালচার আন্দোলনের সঙ্গে। তারা জড়িয়ে পড়ল সেই যুগের প্রতীকী ব্যক্তিত্বদের সঙ্গে। গ্রেটফুল ডেড, অ্যালেন গিন্সবার্গ আর ক্যান কেসির মতো নামের পাশে তাদের নামও উচ্চারিত হতে লাগল। এই সময় হেলস এঞ্জেলস বুদ্ধিমত্তার সঙ্গে সামঞ্জস্য রেখে চলল। একদিকে সহিংসতার দুর্নাম, অন্যদিকে সীমাহীন স্বাধীনতার প্রতীক হয়ে উঠল তারা। এরপর এলো জর্জ ক্রিস্টির সময়কাল। হেলস এঞ্জেলসের ভেঞ্চুরা চ্যাপ্টারের প্রেসিডেন্ট হিসেবে তিনি নেতৃত্ব দেন দীর্ঘ সময়, কিন্তু তার অধ্যায় রয়ে যায় আইনি জটিলতা আর বিচারের বৃত্তে ঘেরা। 1987 সালে একটি চাঞ্চল্যকর অভিযোগে গ্রেফতার হন তিনি, মেক্সিকান মাফিয়ার এক গ্যাং লিডারকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে। এছাড়াও প্রতিদ্বন্দ্বী ট্যাটু পার্লারে আগুন লাগানোর মামলাও পড়েছিল তার ঘাড়ে। এইসব ঘটনায় তার নেতৃত্ব নিয়ে ক্লাবের মধ্যে তৈরি হয় চরম অনিশ্চয়তা। সালে টার্মিনাল আইল্যান্ড কারাগারে তাকে বন্দী করা হয়। এই সময়টা ছিল তার জন্য পরীক্ষা। কারাগারে সে বুঝতে শিখে কূটনীতি, বেঁচে থাকার কৌশল এবং মানুষের আসল মুখ। এই বন্দিদশা হেলস এঞ্জেলসের অভ্যন্তরে সৃষ্টি করে অনিশ্চয়তা ও দুর্বলতা। মুক্তির পরও থেমে থাকেনি ঝড়। আইনশৃঙ্খলা বাহিনী তার প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখে। অন্যদিকে ক্লাবের ভেতরে বেড়ে চলে অবিশ্বাস ও মতভেদ। একতার পথে তার প্রচেষ্টা বারবার প্রতিরোধে আটকে যায়। সবশেষে আসে সবচেয়ে বড় ধাক্কা। তাকে সরকারি গোয়েন্দা বা ইনফরমেন্ট বলে অভিযুক্ত করা হয়। যদিও তিনি এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেন, তবু 2011 সালে তাকে ক্লাব থেকে বহিষ্কার করা হয়, অপমানজনকভাবে ঘোষণা করা হয় আউট ব্যান। এই সমস্ত আইনি যুদ্ধ ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব একসময়ের অনুগত সদস্য জর্জ ক্রিস্টিকে ভেঙে ফেলে। তিনি উপলব্ধি করেন এই ভ্রাতৃত্ব, যেটাকে তিনি একসময় শ্রদ্ধা করতেন, তা ক্রমে নেমে যাচ্ছে বিশৃঙ্খলা আর ধ্বংসের দিকে। এই বোধ থেকেই তিনি সিদ্ধান্ত নেন হেলস এঞ্জেলসের ছায়া পেরিয়ে জীবন খুঁজবেন নতুন কোনো পথে।